আপনাদের সবাইকে নিউজ পালস বাংলায় স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল সিঙ্গাপুর। নিউজ পালস বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতির র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও হংকংকে ছাড়িয়ে গেছে। এশিয়ার 4 বাঘ খ্যাত দেশগুলোর একটি হল সিঙ্গাপুর। বাকি 3 দেশ হচ্ছে হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতির র্যাঙ্কিং সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও হংকংকে ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করা সুইজারল্যান্ড ভিত্তিক বিজনেস স্কুল IMDর র্যাঙ্কিং এমনটা জানাচ্ছে। একটি দেশ টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং নাগরিকদের কল্যাণ কর্মসূচি বৃদ্ধির পরিবেশ কতটা নিশ্চিত করতে পারছে তা বিশ্লেষণ করে সাজানো হয়ে থাকে। র্যাঙ্কিং এর শীর্ষে সিঙ্গাপুরের উঠে আসার পেছনে দেশটির উন্নত প্রযুক্তিভিত্তিক অবকাঠামো, দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, অনুকূল অভিবাসন আইন এবং নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগ কাজ করেছে। প্রশ্ন হল, সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অতি ক্ষুদ্র দেশ অর্থনৈতিকভাবে এত উচ্চতায় উঠে এলো কিভাবে? ভৌগোলিক অবস্থান, বাণিজ্য কৌশলগত দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মাঝখানে সিঙ্গাপুরের অবস্থান হওয়ায় দেশটি আশপাশের দেশগুলোর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে দাঁড়িয়ে আছে। ধরা যাক, মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ পূর্ব এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবে। সেক্ষেত্রে সবচেয়ে কম পথ পাড়ি দিতে সে জাহাজকে মালাক্কা প্রণালী দিয়ে আসতে হবে। এই জাহাজকে পুরো পথ পাড়ি দিতে হলে মাঝপথে থেমে জ্বালানি নিতেই হবে। আর সেই মাঝপথে থামা সবচেয়ে ভালো বন্দরটি হল সিঙ্গাপুর। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সিঙ্গাপুরের সবচেয়ে বড় দলটি হল পিপলস অ্যাকশন পার্টি। 1954 সালে একটি ছাত্র সংগঠন থেকে স্বাধীনতাপন্থী এ দলের জন্ম হয়েছিল। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি টানা 3 দশক সরকার প্রধান ছিলেন। এক প্রজন্মেই সিঙ্গাপুরকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে তুলে আনার জন্য তাকে জাতির স্থপতি বলা হয়। লি কঠোরভাবে ও সুশৃঙ্খলভাবে একদলীয় শাসন ধরে রেখেছিলেন। স্থিতিশীল একদলীয় শাসন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মসৃণভাবে এগিয়ে নিতে পেরেছিল। মহাপরিকল্পনা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন জমির সর্বোৎকৃষ্ট ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর জন্য 10 থেকে 15 বছরের মধ্যমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং প্রতি 5 বছর পর পর সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্ষদে পর্যালোচনা হতো। ধীরে ধীরে সেই মহাপরিকল্পনাকে দীর্ঘমেয়াদে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকেই সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যান। বৃত্তি প্রাপ্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয়। এটি একটি জাতির অর্থনৈতিক অগ্রগতির জন্য যে কত জরুরি তা বলা বাহুল্য। ধ্বংস করে ফেলা হয়েছে রাজনৈতিক দোলাচলে দেশটিকে এ ধরনের বড় ধাক্কা খেতে হয়েছে। সরকারি খাতে দক্ষ জনবল, সিঙ্গাপুরের মেধাবী তরুণদের মধ্যে অনেকেই সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে যান। বৃত্তি প্রাপ্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের দেশে ফিরে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হয়। এছাড়া দক্ষ সরকারি কর্মীদের উচ্চ বেতন দেওয়া হয়। সরকারের আর্থিক সাফল্যের অনুপাত অনুযায়ী সরকারি কর্মচারীদের বোনাসও দেওয়া হয়। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করলে তাকে কঠোর সাজা দেওয়া সরকারের পক্ষে নৈতিক দিক থেকে সহজ হয়। ব্যবসাবান্ধব পরিবেশ, তুলনামূলকভাবে কম শুল্ক গ্রহণের জন্য সিঙ্গাপুরের সুনাম দুনিয়া জোড়া। এছাড়া বহু খাতে তারা ট্যাক্স নেয় না। লভ্যাংশ, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ এবং উপহার, উপঢৌকন পাওয়া কোনো কিছুর ওপর সেখানে শুল্ক দিতে হয় না। সোনারূপার কেনাবেচার পর্যন্ত ট্যাক্স আরোপ করা হয় না। এ বাধাহীন লেনদেনের কারণে সেখানে বিদেশি বিনিয়োগ ক্রমাগত বেড়ে চলেছে। সিঙ্গাপুরের বাস ও পাতালরেল সহ সব ধরনের সরকারি পরিবহন ব্যবস্থা শুধু সর্বাধুনিক নয়, বিস্ময়কর বিষয় হল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় এসব পরিবহনে যাতায়াত ও মালামাল আনা নেয়া অনেক সস্তা। অন্যদিকে সেখানে প্রাইভেট কারের মালিক হওয়া অনেক কঠিন করে দেওয়া হয়েছে। কারণ দক্ষিণ কোরিয়ায় যে গাড়িটির যত দাম, সিঙ্গাপুরে তা কিনতে গেলে তার 4 গুণ টাকা খরচ করতে হবে।
ব্যক্তিগত গাড়ি কম থাকায় সেখানে গণপরিবহন চলাচল সহজ হয়েছে। এসব বিষয় সিঙ্গাপুরকে ধনী করেছে। যতদিন এসব নীতি আছে ততদিন দেশটি ধনীই থাকবে বলে ধরে নেওয়া যায়।